स्मोकिंग इज इंजurious टू हेल्थ। धूम्रपान सेहत के लिए हानिकारक है। धूम्रपान शरीर जन्य हानिकारक। म्यूचुअल फंड इन्वेस्टमेंट्स आर सब्जेक्ट टू मार्केट रिस्क। प्लीज रीड द ऑफर डॉक्यूमेंट केयरफुली बिफोर इन्वेस्टिंग। হ্যালো বন্ধুরা, আমরা আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি খুবই দুঃখিত যে কালকে আমরা ভিডিও পোস্ট করতে পারিনি ডিউ টু আমার পার্সোনাল কারণ ছিল। তো যাই হোক, তো গতকাল যে ভিডিওটা, গতদিন আগে যে ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম তাতে আমি কয়েকটা শব্দ বলেছিলাম যে ফান্ডামেন্টাল স্টকসের ব্যাপারে। তো আজকে আমি ফান্ডামেন্টাল স্টকসটা কী বা কীভাবে ফান্ডামেন্টাল স্টকসটাকে ডিফাইন করা যায় বা বোঝা যায় যে কোনটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, সেটার বিষয়ে আমি একটু বিস্তারিত বলবো। তো আসুন তাহলে শুরু করি। তো আজকে বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেটাকে বলা হয় বাংলাতে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সহজ পাঠ, সেটাই আমরা আপনাদেরকে আজকে দেব। তো চলুন শুরু করছি। তো প্রথমেই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কীভাবে এর প্রাথমিক ধারণা নেওয়া যায় সেটার সম্বন্ধে আমরা বলছি। সেটা হচ্ছে, ধরুন শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য সবার আগে জানা দরকার কোন শেয়ারটি কিনবেন বা বিক্রি করবেন। আপনি যে শেয়ারটি কিনতে চাইছেন তার বর্তমান প্রাইস কত, বর্তমান ভ্যালু কত, প্রাইজের সাথে ভ্যালুর পার্থক্য কত, কোম্পানির বর্তমান গ্রোথ কেমন, ভবিষ্যৎ গ্রোথ কেমন হতে পারে, এর বিষয়গুলো জানাকেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে। তাহলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে একটা কোম্পানির হেলথ চেক করাকেই বোঝায়। কোম্পানির ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল অবস্থা বা দেশের সার্বিক অর্থনীতি, ইন্ডাস্ট্রির কন্ডিশন ইত্যাদি কারণে একটি কোম্পানির শেয়ারের দামের উপর কী প্রভাব পড়তে পারে তা বোঝার চেষ্টা। তাহলে আসুন শুরু করা যাক। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য কিছু জনপ্রিয় ফিনান্সিয়াল রেশিও ব্যবহার করা হয়, যাদের মাধ্যমে কোম্পানির হেলথ জাজ করা হয়। তো প্রথম হলো আর্নিং পার শেয়ার, মানে যেটাকে বলা হয় ইপিএস। সেটা কি? একটি কোম্পানির বর্তমান আর্নিং পারফরমেন্স কেমন, কোম্পানিটির অতীতের আর্নিং পারফরমেন্স কেমন ছিল, বা সামনের বছরগুলোতে কোম্পানির আর্নিং পারফরমেন্স কেমন হতে পারে। তাহলে কিভাবে আর্নিং পার শেয়ার বা ইপিএস বের করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হলো, ইপিএস হচ্ছে একটা কোম্পানির নেট প্রফিটকে তার মোট শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলেই ইপিএস পাওয়া যায়। ধরা যাক কোম্পানি এ 2018 সালে 100 কোটি টাকা প্রফিট করেছে, মোট শেয়ারের সংখ্যা 10 কোটি। তাহলে ইপিএসটা কীভাবে ক্যালকুলেট হবে? ইপিএস ইকুয়াল টু 100 কোটি বাই 10 কোটি, মানে ইপিএস হলো 10 টাকা। ধরা যাক কোম্পানি বি 2018 সালে 200 কোটি টাকা প্রফিট করেছে আর এবং মোট শেয়ারের সংখ্যা 50 কোটি। তাহলে কোম্পানি বির ক্ষেত্রে আর্নিং পার শেয়ার হচ্ছে 200 কোটি বাই 50 কোটি, মানে 4 টাকা। তাহলে এটাতে কোম্পানি বি এর প্রফিট কোম্পানি এর দ্বিগুণ, কিন্তু কোম্পানি এর ইপিএস বেশি হবার কারণে কোম্পানি একে বেশি শক্তিশালী কোম্পানি হিসাবে মেনে নিতে হবে। যেসব কোম্পানির ইপিএস বছরের পর বছর ধারাবাহিকভাবে বাড়ছে, সেসব কোম্পানির শেয়ার কিনলে তা লাভজনক ও নিরাপদ বিনিয়োগ হতে পারে। এবার আমরা ইপিএস হলো, এবার আমরা সেকেন্ড যেটা অপশন সেটা বলছি, সেটা হচ্ছে P/E। এটার আসল মানে কি না, প্রাইস টু আর্নিং, মানে পিই রেশিও। এর মাধ্যমে স্টকের ভ্যালুয়েশন করা হয়ে থাকে। মার্কেট কোন প্রাইসে শেয়ারটি কিনতে ইচ্ছুক তা পিই রেশিও ইন্ডিকেট করে। এবং পিই কিভাবে আমরা বার করি সেটা একটু বলা যায়। তাহলে পিই ইকুয়াল টু হচ্ছে প্রাইস অফ দ্য স্টক ডিভাইডেড বাই ইপিএস, মানে আর্নিং পার শেয়ার। এটা দিয়ে আপনি যে কোনো কোম্পানির প্রাইস টু আর্নিং, মানে পিই রেশিওটা আপনি বার করে নিতে পারবেন। ধরুন কোম্পানির পিই রেশিও, যেমন ধরুন কোম্পানির এর ক্ষেত্রে শেয়ারের দাম
50 টাকা, আর কোম্পানি বি এর ক্ষেত্রে শেয়ারের দাম 50 টাকা। দুটো কোম্পানিরই শেয়ারের দাম 50 টাকা করে। এবং ইপিএস কোম্পানি এর ক্ষেত্রে ইপিএস হচ্ছে 10 টাকা এবং কোম্পানি বি এর ক্ষেত্রে ইপিএস হচ্ছে 4 টাকা। তাহলে পিই যদি আমরা বার করি তাহলে দেখা যাবে কোম্পানি এর পিই হচ্ছে 5 টাকা এবং কোম্পানি বি এর ক্ষেত্রে হচ্ছে 12.5 টাকা, 12.50। মানে কোম্পানি এর 1 টাকা আয়ের বিপরীতে শেয়ারটির জন্য মার্কেটে 5 টাকা দিচ্ছে, আর কোম্পানি বি এর ক্ষেত্রে 1 টাকা আয়ের বিপরীতে শেয়ারটি মার্কেটে 12.50 মানে 12.5 টাকা দিচ্ছে। আমি সেটা আর একটা, এটা গেল পি, এবং এবার তৃতীয় আর একটা ইন্ডিকেটার আছে, সেটা হচ্ছে P/B, মানে হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু, মানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। এটা বুক ভ্যালু পার শেয়ার, এটা কিভাবে আমরা বার করব না, বুক ভ্যালু পার শেয়ারকে আমরা যদি করি তাহলে হচ্ছে টোটাল ভ্যালু অফ কোম্পানি অ্যাসেটস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ারস ইকুয়াল টু নেট অ্যাসেট ভ্যালু, মানে ন্যাব। মানে যদি কোনো শেয়ারের বর্তমান মার্কেট প্রাইস শেয়ারটির বুক ভ্যালুর কাছাকাছি হয় তাহলে সেই শেয়ারটির আন্ডার ভ্যালু শেয়ার হিসাবে গণ্য হবে। আন্ডার ভ্যালু হলেই আপনি সেই শেয়ারটা আপনি কিনতে পারবেন, সেটা স্ট্রং শেয়ার হবে, এটাই বোঝা যায় আর কি। তো পিবি রেশিওটা যদি আমি বার করি তাহলে কারেন্ট মার্কেট প্রাইস বাই বুক ভ্যালু পার শেয়ার অফ ন্যাব পার শেয়ার, মানে কোনো স্টকের ক্ষেত্রে পিবি বেশিও যদি 1 টাকা বা তার কম হয় তাহলে সেই স্টকে বিনিয়োগের ভ্যালু ইনভেস্টমেন্ট বলা যায়। ধরা যাক কোম্পানি এর প্রাইস 50 টাকা এবং ন্যাব হচ্ছে 25 টাকা, আর কোম্পানি বি এর ক্ষেত্রে প্রাইস হচ্ছে 50 টাকা, ন্যাব হচ্ছে 55 টাকা। তাহলে পিবি কোম্পানি এর ক্ষেত্রে 50 ডিভাইডেড বাই 25 মানে 2 টাকা, পিবি কোম্পানি বি এর ক্ষেত্রে হচ্ছে 50 ডিভাইডেড বাই 55 মানে 0.91। এখানে কোম্পানি বি কে আন্ডার ভ্যালুড এবং কোম্পানি এ কে ওভার ভ্যালুড বলা হয়। এটা আপনি হিসাব করলেই বুঝতে পারবেন। তাহলে আন্ডার ভ্যালু যে শেয়ার সেটাই আপনাকে কিনতে হবে, আমরা আন্ডার ভ্যালু শেয়ারেই বিনিয়োগ করব। তৃতীয় হচ্ছে ডেপ্ট অবলিক ইকুইটি। তাহলে ডেপ্টটা কী, একটা কোম্পানির ডেপ্ট কী সেটা আমরা এবার আলোচনা করি। বাংলায় যাকে আমরা লোন বলি, মানে কোনো কোম্পানি কোনো কিছু করার আগে যদি লোন নেয় তাহলে সেটা তার ডেপ্ট বলা হয়। মানে ফ্যাক্টরি স্থাপন ও পরিচালনা করতে প্রত্যেক কোম্পানিকে ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদী লোন নিতে হয়। বেশি মাত্রায় লোন মানেই সুদ এবং খরচ বেশি, তাই না? এইটুকু আশা করি আপনি বুঝেছেন। আর বেশি মাত্রায় লোন মানেই সুদ খরচ বেশি, এবং সুদ বাবদ বেশি খরচ হলেই স্বাভাবিকভাবেই কোম্পানির প্রফিট কমে যাবে। প্রফিট কমে গেলেই বছরের শেষে ইপিএসও কমে যাবে, আর ইপিএস কমে গেলে ডিভিডেন্ডও কমে যাবে। এটা গেল ডেপ্ট। এবার আমরা বলছি ইকুইটি কি। শেয়ার হোল্ডারদের মোট সম্পদ থেকে মোট দায় বিয়োগ করলে আমরা মোট ইকুইটি পাবো। তাহলে ডেপ্ট টু ইকুইটি রেশিও কীভাবে করব না, টোটাল লাইবিলিটিস ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। ধরা যাক একটা কোম্পানির মোট দায় হচ্ছে 200 কোটি টাকা এবং সেই কোম্পানির শেয়ার হোল্ডারদের মোট ইকুইটি হচ্ছে 150 কোটি টাকা। তাহলে ডেপ্ট অবলিক ইকুইটি রেশিও কী হবে, 200 ডিভাইডেড বাই 150 মানে 1.33। মনে ধরতে হবে যে কোম্পানির ডেট বা ইকুইটি বেশিও যত কম হবে সেই কোম্পানির ফিনান্সিয়াল হেলথ তত ভালো বলে গণ্য হবে। এবার তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ROE, মানে রিটার্ন অন ইকুইটি কি। এটা এক ধরনের রেশিও যেটার মাধ্যমে কোম্পানির প্রফিটেবিলিটি মাপা হয়। মানে হচ্ছে শেয়ার হোল্ডাররা যে টাকা ইনভেস্ট করে ব্যবসা দিয়েছে সে
ব্যবসা থেকে তাদের ইনভেস্টমেন্টের বিপরীত কেমন প্রফিট আসছে তা এর মাধ্যমে মাপা যায়। যে কোম্পানির আরওই বেশি সে কোম্পানির এফিসিয়েন্ট কোম্পানি বলা হয়। তাহলে রিটার্ন অন ইকুইটি মানে আরওইটা কীভাবে আমরা ক্যালকুলেশন করব না, নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। ধরা যাক একটা কোম্পানির নেট ইনকাম 30 কোটি টাকা এবং সেই কোম্পানির শেয়ার হোল্ডারদের মোট ইকুইটি 150 কোটি টাকা, তাহলে রিটার্ন অন ইকুইটি কি 30 ডিভাইডেড বাই 150 ইকুয়াল টু 0.20 অথবা 20%। এবং রিটার্ন অন ইকুইটিটা বছরের পর বছর আপনার চেঞ্জ হতে থাকবে। সেটা আপনি বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেইগুলো থেকে আপনারা দেখতে পারবেন। সেই ওয়েবসাইটের কথাও আমরা আপনাদেরকে বলে দেব আপনাদের সুবিধার জন্য। মনে রাখতে হবে যে কোনো কোম্পানির আরওই 10% বা তার কম হলে সেটার পারফরমেন্স খারাপ হিসাবেই গণ্য করতে হবে। কারণ যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে আমরা বছরে 10%-এর চাইতে বেশি রিটার্ন পেতে পারি অনেক কম রিস্ক দিয়েই। তাহলে 10%-এর যদি কম হয় তাহলে সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন না। 10%-এর বেশি হলে তবেই সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত বলে ধরা হয়। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে একটা ইপিএস, একটা হচ্ছে P/E, তৃতীয় হচ্ছে P/B, ডেপ্ট, ইকুইটি এবং রেট অফ ইন্টারেস্ট। এগুলো বের করার জন্য বা তথ্য কোথায় পাবেন না, ডিএসসি ওয়েবসাইট থেকে পাবেন। ইপিএস, পিই এবং পিবি কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে হিসেব বের করতে হবে কি না, ডেপ বা ইকুইটি রেশিও বা রিটার্ন অন ইকুইটি। তাহলে শেষ করার আগে আমি একবার জিস্ট করে বলে দিচ্ছি, সামারি যেটাকে বলা হয়। তাহলে ইপিএস হচ্ছে কি না, যত বেশি হবে তত ভালো হবে ইপিএস। P/E রেশিও কি না, যত কম হবে তত ভালো হবে। পিবি রেশিও কম মানে শেয়ারের প্রাইস আন্ডার ভ্যালুড। ডেপ বা ইকুইটি রেশিও কি, কম মানে শেয়ারের ফিনান্সিয়াল হেলথ আরও ভালো। আর রিটার্ন অন ইকুইটি হচ্ছে যত বেশি হবে ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন তত বেশি আসবে। তো আপনারা দেখলেন আমি ফান্ডামেন্টাল স্টকটার ব্যাপারে বললাম। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখবেন ভিডিওর মধ্যেই দেওয়া আছে কীভাবে সাবস্ক্রাইব করতে হয়। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।